নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জুবিন গার্গকে শিলচর বরাক নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিন অনুরাগীরা। স্বাধীনতার ৭৭ বছর পেরিয়ে গেল, যাতায়াতের জন্য বাসের সাঁকোই ভরসা কাছাড়ের বরখোলা বিধানসভার বদলখা গ্রামের মানুষের। অসমে এসআইআর প্রক্রিয়া না করার সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। জনতা কলেজে ছাত্রীদের আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। এবার সংবাদ বিস্তারিত। বুধবার সন্ধ্যায় শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিলেন জুবিন অনুরাগীরা। সাথে উনাকে স্মরণ করতে মায়াবিনী গানটি আবারও গাইলেন শেষ বিদায়ের সময়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জুবিন অনুরাগীরা জানান, ব্রহ্মপুত্রে সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অস্থি বিসর্জন করলেন পত্নী গরিমা গার্গ সহ পরিবারের লোকেরা। এর পরিপ্রেক্ষিতে শিলচরের বরাক নদী অন্নপূর্ণা ঘাটের তীরে প্রদীপ জ্বালিয়ে সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জুবিন গার্গের অজস্র গানের সুরে জুবিন গার্গ সারা জীবন সবার হৃদয়ে থাকবেন। জুবিন অনুরাগীরা সরকারের কাছে দাবি রাখেন, অতি সত্বর সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন আজকে সকালে জুবিনদার শেষকৃত্য, অর্থাৎ জুবিনদার যেটা ওর শেষ ইচ্ছা ছিল যে ওর চিতাভস্য যাতে ব্রহ্মপুত্রে বিলীন হয়, এবং সেটাই আজকে গরিমা বাইদ ব্রহ্মপুত্র নদীতে ওনার চিতাভস্য বিসর্জন দিয়েছেন। আমরা সেই জায়গা থেকেই জুবিনদার যেভাবে বরাক ব্রহ্মপুত্রকে এক করতে সবসময় উনি রাজি ছিলেন, সেই জায়গা থেকে আমরা বরাক নদীতে আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে সবাই মিলে আমরা প্রদীপ জ্বালিয়েছি এবং বরাক নদীতে ভাসিয়ে দিয়েছি। এটাই কামনা করি জুবিনদার যেখানেই আছে ভালো থাকবে, এবং আমরা জানি জুবিনদার হাজার হাজার গানে জুবিনদার চিরদিন আমাদের বুকে জীবিত থাকবেন। এবং আমরা এটাও বিশ্বাস করি যে জুবিনদার জাস্টিস ফর জুবিন, জুবিনদার যেভাবে প্রক্রিয়া চলছে, আমরা অতি শীঘ্রই যে রহস্য তার থেকে যাতে অতি শীঘ্রই পর্দা উঠে, এবং যদি কেউ দোষী সাব্যস্ত হয় ওনার অতি শীঘ্রই যাতে ওনাকে সাজা দেওয়া হয়। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিলেও বাস্তবে অন্য রূপ বরখোলার বিভিন্ন এলাকায়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের স্লোগান দিয়ে ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হওয়ার পরও এক প্রকার কুম্ভ নিদ্রায় রয়েছেন তারা। জনগণের দুর্দশা যেমন ছিল তেমনি রয়ে গেছে। রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল, নদী ভাঙ্গন ইত্যাদি সমস্যায় মানুষ জর্জরিত থাকলেও নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা, যার জ্বলন্ত প্রমাণ বরখোলার বিভিন্ন এলাকা। বর্ষাকালে কর্দমাক্ত পথ, শুকনোর মরশুমে বেহাল রাস্তাঘাটে ধুলোবালির যন্ত্রণা, এসবের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বরখোলার জনগণ। এর মধ্য দিয়ে স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে গেল, উন্নয়নের ছোঁয়া লাগেনি বরখোলা বিধানসভা কেন্দ্রের বড় রামপুর জিপির
লখা গ্রামে। গ্রামের শত শত মানুষের যাতায়াতের সম্বল একমাত্র বাসের সাঁকো। বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলো, কেউ কর্ণপাত করেননি তাদের দিকে। এমতাবস্থায় এক প্রকার নিরুপায় হয়ে পড়েছেন ওই এলাকার শত শত পরিবার। বর্ষাকালে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বিপাকে পড়েন। বিশেষ করে অসুস্থ রোগীদেরকে সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বুধবার তাদের এলাকার দুর্দশার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে সরব হন বরখলার বিশিষ্ট সমাজসেবী মিনার হোসেন মাঝার ভূঁইয়া, চিত্ররঞ্জন দাস, অমর দাস প্রমুখ। তারা বিষয়টি অতি সত্বর সমাধান চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। স্বাধীনতা ৭৭ বছর পার হওয়ার পরও বরখলা সমষ্টির এখানে প্রাণ কেন্দ্র এখানেও এখনো বাঁশের ব্রিজ রয়েছে। শুধু এটা নয়, মনে করেন আরো এটা হচ্ছে বলরামপুর জিপির শালগঙ্গা, বলরামপুর জিপির আনোয়ারপাড় আরো একটা রয়েছে, প্রায় ২৫-৩০টা রয়েছে বাঁশের ব্রিজ বরখলা সমষ্টির। বর্তমানে এখানে ২০০১ থেকে ২০২১ পর্যন্ত ধারাবাহিকভাবে কংগ্রেস বিজেপি পরপর এক দলের বিধায়ক আবার এক দলের বিধায়ক নির্বাচিত হতে চলেছেন। যেমন ২০০১ কংগ্রেস, ২০০৬ বিজেপি, ২০১১ আবার কংগ্রেস, ২০১৬ বিজেপি, ২০২১ কংগ্রেস। এইভাবে নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন করে ভোট নিয়ে যান, কিন্তু নির্বাচনের পর কোনো প্রতিনিধির চোখে এই বাঁশের ব্রিজগুলা পড়ে না। পঞ্চায়েত স্তরের অনেক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, নির্বাচিত হওয়ার পর আর এই এলাকার এই দুর্দশার কথা কেউ মনে পড়ে না। শুধু নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান, আর অনেক পরাজিত হয়ে এরাও আর ফিরিয়ে দেখেন না যে এই এলাকার দুর্দশা। আপনার দাবি কিটা? এখন দাবি যে এই বাঁশের ব্রিজগুলা পাকা করার দাবি রাখছি। অতি সত্তর এখানে মনে করো অনেক রুগী আছে, অনেক অসুস্থ মানুষ হসপিটাল যাওয়ার সময় অনেক অসুবিধার সম্মুখীন হন। তাই যে প্রতিনিধি হোক না কেন এই এলাকার সমস্যাগুলা যাতে সমাধান করেন। এটা অন্য কথা লম্বা লম্বা না কথা বলে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে যাতে ভোট না নিয়ে এই এলাকার এই যে বেহাল সমস্যাগুলা যাতে ওদের দৃষ্টি আকর্ষণ করছি। এই কাজগুলা হলো আমাদের এলাকার এগুলো স্থায়ী সমস্যা। এখনো যদি ৭৭ বছর পর স্বাধীনতার আর এইরকম বাঁশের ব্রিজ থাকে, এটা তো বাঁকা দুঃখের কথা। তার জন্য আমি আর কিছু বলছি না, ওটাও আমি দাবি রাখছি বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং রাজ্য এবং কেন্দ্র সরকার নিকট যে এই ব্রিজগুলো যাতে পাকা করার জন্য। সুস্মিতা বলেন, ২৭ অক্টোবর দেশের মুখ্য নির্বাচন কমিশন ঘোষণা করেন যে আপাতত অসমে SIR হবে না। কমিশনের মতে যেহেতু NRC প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, তাই SIR পরবর্তী সময়ে করা যেতে পারে। রাজ্যসভার সাংসদ আরও বলেন, ২০১৯ সালের আগস্ট মাসে প্রকাশিত NRC তালিকা থেকে প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। ৬ বছর কেটে গেল, আজ পর্যন্ত NRC নিয়ে কোনো স্থায়ী সমাধান হয়নি। এই পরিস্থিতিতে সুস্মিতা দেব অভিযোগ করেন, অসমের মুখ্যমন্ত্রী NRC নিয়ে বারবার অবস্থান বদলাচ্ছেন। SIR চালু হলে তা মূলত আরেকটি NRC প্রক্রিয়া হবে, তবে এবার সেটা হবে পেছনের দরজা দিয়ে। তিনি আরও বলেন, যদি অসমে SIR চালু হয় তাহলে বিজেপি সরকার বিপদে পড়বে। তাই মুখ্য নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে SIR প্রক্রিয়া বন্ধ রেখেছে, যাতে বিজেপি সরকারকে রক্ষা করা যায়। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ২৭ অক্টোবরে চিফ ইলেকশন কমিশনার একটা প্রেস মিটের মাধ্যমে জানিয়েছেন যে আসামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট হবে না। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, এটা কারণ উনি বলছেন যে NRC প্রায় শেষের পথে, তাই বলে আসামে SIR পরে হবে। কিন্তু NRC লিস্টটা অগস্ট মাস 2019-এ
বের হয়েছিল, যেখানে 19 লক্ষ মানুষ বাদ গেছিল। তারপরে যারা এনআরসি থেকে বাদ পড়েছেন ওদের 120 দিনের সময় দেওয়ার কথা ছিল অ্যাপিল করার জন্য, কিন্তু এনআরসি প্রসেসটা স্তব্ধ। 6 বছর হয়ে গেল 2025-এ, এনআরসি নিয়ে কোনো সমাধান আজ পর্যন্ত আসামে হয়নি। চিফ ইলেকশন কমিশনার এনআরসি কমপ্লিট হয়ে যাচ্ছে বা শেষের পথে কিভাবে বলল? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার না বারবার এনআরসি নিয়ে ডিগবাজি মারেন। যখন ওনার সুবিধে হয় উনি এনআরসির ভিত্তিতে বলেন যে এনআরসিতে নাম না থাকলে আধার কার্ড কেউ পাবে না, কিন্তু একবার না বারবার এটাও বলে দিচ্ছেন যে এনআরসিতে নাম থাকলেও যে কেউ নাগরিক সেটাও কিন্তু সঠিক নয়। আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার এই এনআরসির বিরুদ্ধে কথা বলেছেন। এখন মিথ্যা কথাটা কে বলছে? চিফ ইলেকশন কমিশনার বলছেন না আসামের মুখ্যমন্ত্রী বলছেন? আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআরটা হলো আরেকটা এনআরসি থ্রু দ্য ব্যাকডোর। আসামে এসআইআর হচ্ছে না, কারণ যদি এসআইআর হয় বিজেপি গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে, কারণ ইট ইজ লাইক এ এনআরসি। এবং আসামের জনতা যে 3,30,00,000 মানুষ যারা ফর্ম ভরে এনআরসিতে অ্যাপ্লাই করেছিল ওদেরকে আবার কাগজ দেখাতে হবে। এটা হলে আসামে একটা বিদ্রোহ হতে পারে। তো চিফ ইলেকশন কমিশনার বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দেওয়ার জন্য এসআইআরটা করছেন না, আর মিথ্যা কথা বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে, সেটার পরে বা আসামে পরে এসআইআর হবে। প্রশ্নটা হলো যে এই মিথ্যা কথাটা যে বলছেন চিফ ইলেকশন কমিশনার, কেন বলছে? বিজেপিকে প্রোটেকশন দেওয়ার জন্য। দক্ষিণ কাছাড়ের ঐতিহ্যবাহী জনতা কলেজের জন্য বুধবার ছিল একটি ঐতিহাসিক দিন। এদিন ছাত্রীদের জন্য একটি নতুন আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কলেজের জন্য নির্মিত একটি জিমনাসিয়ামের উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। কলেজ পরিচালন সমিতির সভাপতি মোহন সিংয়ের পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস, কলেজ প্রাক্তনী সমিতির সভাপতি স্বপন শুক্লবৈদ্য সহ আরও অন্যান্য অনেকে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর অধ্যাপক অধ্যাপিকারা পুষ্পস্তবক, উত্তরীয় এবং কলেজের প্রতীক সম্বলিত স্মারক চিহ্ন দিয়ে সমস্ত অতিথিবৃন্দকে বরণ করে নেন। এদিন মন্ত্রী কৌশিক রায় কলেজের নতুন ক্লাসরুম নির্মাণের জন্য নিজের উদ্যোগে 50 লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও নানাভাবে কলেজের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য যে কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে একটি স্মারকপত্র এদিন মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষ হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার মুন্নিদেব মজুমদার। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক ডাক্তার কিংসুক চক্রবর্তী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা গায়ত্রী সিংহ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 21 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে অনেকগুলো আসামের মধ্যে কলেজ আছে, কিন্তু কলেজের প্রত্যেকগুলা কলেজ এর মধ্যে অনেক কলেজ আছে যেগুলোর কোনোদিন ন্যাক অ্যাপ্লিকেশন হয়নি। এই জন্য উনি বলেছিলেন যে ন্যাক অ্যাপ্লিকেশন যে কলেজগুলি করবে সরকার সেগুলোকে ফান্ডের যে ব্যবস্থা সেই ফান্ডের ব্যবস্থা আমরা করব। আর আমরা দেখেছি পর্যায়ক্রমে আমরা গত 2-2.5 বছর থেকে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক কলেজ নিজেকে ন্যাক অ্যাগ্রিগেশনের জন্য তৈরি করেছে। কেউ হয়তো সি পেয়েছেন, কেউ বি পেয়েছেন, কেউ বি প্লাস পেয়েছেন, কেউ এ পেয়েছেন, কেউ এ প্লাস পেয়েছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কলেজকে ন্যাক অ্যাগ্রিগেশন আমাদের প্রত্যেককে করতে হবে এবং এই কলেজও প্রথমবারের মতো আমি
যা শুনতে পেরেছি প্রথমবারের মতো এই কলেজ নেক এগ্রিগেশন করেছে এবং আজকের দিনে আমরা এখানে এই সরকারি ফান্ড পেয়েছি, যেটার মাধ্যমে আমরা লাইব্রেরির কাজ আমরা আজকের দিনে আরম্ভ করলাম। খুব কম দিনের মধ্যে লাইব্রেরির কাজ সম্পূর্ণ হবে। আসাম পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেটা দেখাশোনার মাধ্যমে সেই কাজ সম্পূর্ণ হবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে যে এখানে একটা গার্লস হোস্টেলের কাজ আগে থেকে একটা গার্লস হোস্টেল চলছে। আজকে নতুন গার্লস হোস্টেলের কাজের আমরা শিলান্যাস করলাম এবং অনেকগুলি কলেজ আছে, বরাক উপত্যকায় অনেকগুলি কলেজ আছে যে কলেজগুলিতে মানে হোস্টেলের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমরা সৌভাগ্যবান যে এই কলেজে আগে থেকে এটার একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। কলেজ ইতিমধ্যে 60 বছর পূর্ণ করেছে। আপনারা ডায়মন্ড জুবলি প্রোগ্রামও গতবার আপনারা অনুষ্ঠিত করেছে, কিন্তু অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা আছে। হয়তো দীর্ঘদিন এই কলেজকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়াস সেই প্রয়াস হয়নি, কিন্তু আজকের দিনে এই মাননীয় অধ্যক্ষ নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর দেবাশিস পাল মহাশয় উনি এক বিশেষ উদ্যোগ নিয়েছে যে কলেজের ইনফ্রাস্ট্রাকচারকে যাতে আমরা এগিয়ে ডেভেলপ করতে পারি। 1500+ স্টুডেন্ট এখানে আছে এবং অনেকগুলি সমস্যা, যেগুলি সমস্যা আমার মাননীয় প্রফুল্ল সিং মহাশয় প্রফেসর প্রফুল্ল সিং মহাশয় বলেছেন। এর মধ্যে ক্লাসরুমের সমস্যা আছে, অডিটোরিয়ামের রিনোভেশনের প্রয়োজন আছে, গেটের প্রয়োজন আছে, আর এর চেয়ে বড় সমস্যা হলো যে এই কলেজে ফ্যাকাল্টি মেম্বার্সের টিচিং স্টাফের জন্য যে সরকারি স্যাংশন পোস্ট সেই স্যাংশন পোস্টটা অনেক লিমিটেড আছে। এই জন্য কলেজ যে স্যাংশন বা যে স্ট্রেংথ টিচিং স্টাফের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে কলেজ এগিয়ে নেওয়া সম্ভব না। এই জন্য আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে আপনারা বলেছেন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইংলিশ, এইগুলিতে যাতে ফ্যাকাল্টি মেম্বার্স আরও বৃদ্ধি করা যায় সেটা আমি আলাপ করব এবং সঙ্গে সঙ্গে আপনাদের ইউনিভার্সিটি থেকে 94-95 পারমিশন আছে হিন্দি ডিপার্টমেন্ট খোলার, কিন্তু হিন্দি ডিপার্টমেন্টে কোনো স্যাংশন কোর্স নেই। এই জন্য এটাকে কীভাবে করা যায় আমরা সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করব, আর যত তাড়াতাড়ি এটা সমাধান করা যায় সেই চেষ্টা করব। কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে আলাপ করার সময় উনি বলেছেন যে ইমিডিয়েটলি আমাদের 6-7টা ক্লাসরুমের প্রয়োজন আছে, আর না হলে আমরা ক্লাস করাতে পারছি না। এবং উনি বলেছেন যে আমাদের এখানে একটা স্পেস আছে যেখানে 1600 স্কোয়ার ফিটের প্রায় একটা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হওয়া একটা বিল্ডিং আছে, যেটা ভার্টিক্যাল কনস্ট্রাকশন আমরা উপর 2তলা 3তলা আমরা করতে পারি। আমি ওনাকে বলেছি যে আমরা এটার জন্য আগামী 2-2.5 মাসের মধ্যে 50 লক্ষ টাকার আমরা একটা ব্যবস্থা করে দেব, যার মাধ্যমে আপনারা এই কলেজের অন্তত 4টা বা 5টা ক্লাসরুম আপনারা যাতে খুব তাড়াতাড়ি এখানে নির্মাণ করে যাতে আমরা আমাদের ক্লাসগুলোকে চালু রাখতে পারি। বাকি পর্যায়ক্রমে বাকি সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা চেষ্টা করব। তবে আজকের দিনে আমরা বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কোনো সরকার কোনোদিন সেই গুরুত্ব দেয়নি। মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে মঙ্গলবার তারাপুর কালীবাড়ি রোডে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2023-24 অর্থ বছরে সরকারের বরাদ্দকৃত 46,84,000 টাকা ব্যয়ে নির্মিত মতে যাওয়া কাজের শুভ শিলান্যাস হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। এদিন আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত 1,75,00,000 টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের 4টি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে, যার মধ্যে তারাপুর লক্ষ্মীধর রোডের 2 দিকের নালার কাম ড্রেন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে এসে দাঁড়িয়েছে। এছাড়া প্রতাপ লেন ও শ্রী দুর্গা সরণির কাজ শুরু করা হয়েছে। তারাপুর কালীবাড়ি রোডে রাস্তা ও ড্রেনের কাজের শুভ শিলান্যাস করা হয়। শহরের উন্নয়নে বিধায়ক দীপায়ন বিগত দিনে বিভিন্ন প্রস্তাব রাজ্য সরকারের কাছে তুলে ধরার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের আওতায় 48 কোটি টাকা
অনুমোদন করেছেন, যেটা রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের তুলনায় সর্বোচ্চ বলে দাবি করেছেন তিনি। এদিন কালীবাড়ি রোডস্থিত কালী মন্দির মহাপ্রসাদ ভবনের জন্য বিধায়ক তহবিল থেকে 5 লক্ষ টাকা দিয়েছেন দীপায়ন চক্রবর্তী। সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা তুলে ধরে শহরের যানজট সমস্যার নিরসন, জমা জলের সমস্যা ও বিশুদ্ধ পানীয় জল সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি জানান, কালীবাড়ি রোডে রাস্তার কাজ শুরু হওয়ার পর স্থানীয়দের কিছু সমস্যা হবে, তবে ধৈর্য ধরে সহযোগিতা করার প্রত্যেকের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় কাজ সফল ও সার্থক হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। এছাড়া বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে কাজের গুণগত মান বজায় রাখার আবেদন জানিয়ে আগামীতে একটি সুন্দর শহর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। এদিন লোকনির্মাণ বিভাগের বাস্তুকার অনিরুদ্ধ নাগ, বিশ্বজিৎ মহান্তি, অভিজিৎ পাল, প্রবাল দেব, হীরক চৌধুরী, কুসুমেশু পুরকাহস্ত, অভিজিৎ মজুমদার ও বাবুল হু সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বারাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সেই প্রত্যেকটি প্রপোজাল আমরা, যেগুলো কাজ না হলে না হয়, শিলচরের দীর্ঘ বছর থেকে জমা জলের সমস্যাকে মাথায় রেখে অনেক কাজ আমরা হাতে নিয়েছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তারাপুর যদি ধরি আমরা, তাহলে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে দিয়ে যে নালা আসে, সেই নালাটা এসে আপনারা জানেন যে সেটা টাউন ক্লাবের মাঠের উপর দিয়ে হয়ে বিদ্যাপীঠের গল্লির পেছন দিকে গিয়ে, বিদ্যাপীঠ স্কুলের পেছন দিকে গিয়ে তারাপুর গার্লস স্কুল ইত্যাদি হয়ে সেটা আলটিমেটলি আশ্রম রোড হয়ে সেটা রাঙ্গির খালে যায়। এই যে নালার কথা বললাম সেটাকে আমরা টাউন খাল বলি। আর এই টাউন খালের সাথে তারাপুর বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের জলের যাওয়ার প্রধান আউটলেট, তো এটাকে গুরুত্ব দিয়ে আমরা ধরিয়েছিলাম। তো তার কাজ ইতিমধ্যে শুরু হবে আমরা আশা রাখছি। এভাবে বিভিন্ন খালের বোথ সাইড গার্ডওয়াল কনস্ট্রাকশনের কাজে আমরা অনেক টাকা এই স্কিম থেকে দিয়েছিলাম। আর তারাপুর অঞ্চল আমার নিজের বাড়ির অঞ্চল, কিন্তু বিধায়ক হওয়ার পর আমি শুধু তারাপুর না, গোটা শিলচরের বিধায়ক। তাই তারাপুরের যে কাজগুলো, আমি এই কাজগুলো কিন্তু একদম শেষার্ধে আমি ধরেছি, আমার টেনিয়রের শেষার্ধে। তার জন্যই ধরেছিলাম যে আমি যদি তারাপুরের কাজে প্রথম হাত দিই, শিলচরবাসীর লাগবে যে উনি তারাপুরের বিধায়ক, উনি শিলচরের না। তাই এই কথা যাতে না আসে তার জন্য আমি শিলচরের বিভিন্ন অঞ্চলের কাজ প্রথম করিয়ে শেষার্ধে আমরা তারাপুরকে ধরেছি। আপনারা গিয়ে দেখবেন উকিল বাজার সুন্দর একটা এই স্কিম থেকে আমরা বানিয়ে দিয়েছি, সুন্দর উকিল বাজার হয়েছে, উকিল বাজারের রাস্তা। পিএল রোড যেটা আগে আমরা বলতাম মদনমোহন রোড, সেই রোডটাও অত্যন্ত সুন্দর হয়েছে। আজকে লক্ষ্মীধর রোড হবে, আজকে শেষ হচ্ছে কাজ। এখানে কালীবাড়ি রোড হবে। এইভাবে ভান্ডারগুলি আপনারা গিয়ে দেখবেন বোথ সাইড ড্রেন কনস্ট্রাকশন হয়েছে, মোটামুটি 80%-এর উপরে কাজ হয়েছে এই স্কিমের আন্ডারে। তারপর কালীমোহন রোড, এই কালীমোহন রোডেও গিয়ে দেখবেন আপনারা এই স্কিমের অধীনে কাজ হয়েছে। রামকৃষ্ণ লেন, যোগেশ রোড, রামকৃষ্ণ লেনকে বর্মন গল্লিতে আমি অনুরোধ রাখবো আপনারা গিয়ে দেখে আসবেন যে কালার টাইলস সেখানে ব্যবহার করা হয়েছে স্কিমের অধীনে। শিলচরের রাঙ্গিরখালী স্থিত শ্রী শ্রী মহাপ্রভু ও শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় আগামী 1 নভেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে 47তম বাৎসরিক অষ্টপ্রহর ব্যাপী মহোৎসব, যা চলবে 3 নভেম্বর পর্যন্ত। 1970-এর দশকে প্রয়াত যশোদা বৈষ্ণবের উদ্যোগে সূচিত এই হরিনাম সংকীর্তন উৎসব প্রতি বছর কার্তিক মাসে অনুষ্ঠিত হয়। মহোৎসবের উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ। পরদিন অহরাত্র হরিনাম কীর্তন ও 3 নভেম্বর সমাপনী দিনে মঙ্গলারতি, নগর কীর্তন ও দধি ভাণ্ড ভঞ্জনের আয়োজন থাকবে। 2 দিন ব্যাপী ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। রাজ গোস্বামী, ব্রজেশ্বরী, বাকে বিহারী ও দয়াল গুরু সম্প্রদায়ের কীর্তনীয়া বৃন্দ এতে অংশ নেবেন। আয়োজক কমিটির সভাপতি গৌরাঙ্গ পদ দে ও সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত থাকার
আহ্বান জানিয়েছেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দয়ালগুরু দাস বৈষ্ণব ও গণশ্যাম বৈষ্ণব, সহসভাপতি জয়তী ভট্টাচার্য, সহ সম্পাদক অভিজিৎ দেবনাথ, সৌরভ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ সৌরভ রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এই যে আগামীতে 1 নভেম্বর থেকে যে মহোৎসব অনুষ্ঠিত হইবেন, সেটি বিগত 47 বছর থেকে চলে আসছে। এই আখড়া যিনি দান করেছেন, শ্রীমতী যশোদা বৈষ্ণবী, সবাই ওনাকে মাইজি বলে ডাকত, তিনি সেই 47 বছর পূর্ব থেকে নিয়ম মাস শ্রীমন মহাপ্রভুর এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের বিগ্রহ নিয়ে এখানে সেবা আরম্ভ করেন এবং তখন থেকেই নিয়ম মাস যথারীতি করা হচ্ছে। এবং এবারে 2025 ইংরেজিতে আমাদের যে নতুন পরিচালন কমিটি, যাদের কথা একটু আগে বলা হলো, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে 14ই কার্তিক 1 নভেম্বর শনিবার গঙ্গাবাড়ি আনয়ন পূর্বক শুভ দিবস সংগঠিত হবে এবং শ্রীযুক্ত রাজগোস্বামী সম্প্রদায় ওই দিন শুভ দিবস কীর্তন আরম্ভ করবে এবং ওই দিন রামকৃষ্ণ মিশনের বৈকুণ্ঠানন্দজি মহারাজ, যিনি মিশনের মহারাজ, উনি কৃপা করে পদার্পণ করবেন এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটি সম্পাদন করবেন। 15ই কার্তিক আমাদের 2রা নভেম্বর রবিবার ভোরবেলা থেকে শ্রীনাম কীর্তন অহরাত্র ব্যাপী, অর্থাৎ অষ্টপ্রহর ব্যাপী বিভিন্ন কীর্তনীয় সম্প্রদায়, যাদের নাম একটু পরে বলছি, ওনারা শ্রীনাম যজ্ঞ চালিয়ে যাবেন। তাদের সময় সময় সম্প্রদায়েরা আমাদের এই অনুষ্ঠান সূচি আছে, সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী ওরা কীর্তন অহরাত্র ব্যাপী করবে। 16 কার্তিক 3রা নভেম্বর অর্থাৎ সোমবার ভোর মঙ্গলারতি আমাদের এই যে বাবাজি মহারাজ, দয়াল বাবাজি মহারাজ, উনি মঙ্গলারতি সমাপন করবেন এবং এই সমাপনান্তে সমস্ত গৌর ভক্তবৃন্দ যারা কীর্তনীয় সম্প্রদায় উপস্থিত থাকবেন, তারা নগর সংকীর্তনে এবং আমাদের পাড়া প্রতিবেশী রাঙ্গির খাড়িস্থিত যত সুধীজন আছেন সবাই নগর সংকীর্তনে এসে যোগদান করবেন এবং নগর সংকীর্তন সমাপনান্তে দুপুরবেলা দধি ভান্নভঞ্জন হবে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই আমাদের অনুষ্ঠান সূচি এবং আমাদের একান্ত বিনীত নিবেদন এই যে, সেটা হলো সবাই যেন এই মহা মহোৎসবে এসে যোগদান করেন। কারণ এই নামযজ্ঞটি হলো ভুবন মঙ্গল হরিনাম। এই ভুবন মঙ্গলার্থে যেখানে নামযজ্ঞ হচ্ছে সেখানে সবাই এসে যোগদান করা একান্ত কর্তব্য। বিশেষ করে কলিহত জীবের পক্ষে এই সুবর্ণ সুযোগটি হারানো উচিত নয়, যেটা আমাদের শাস্ত্র বলেছেন। হরের নামৈব, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলু নাস্তব্য 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 গতির অন্যতা, আর কোনো গতি নেই। অতএব আমাদের মহোৎসবে যোগদান করা নিতান্ত প্রয়োজন এবং সবার কাছে বিনীত নিবেদন রাখছি, পরিচালন কমিটির পক্ষ থেকে সবাই যেন কৃপা করে আসেন এবং সহযোগিতা করেন। ধন্যবাদ। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ভাগায়।
বুধবার নরসিংপুর ব্লক কংগ্রেসের ডাকে ভাগাবাজারে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন ধলাইয়ের বিভিন্ন এলাকার মণ্ডল কমিটির পদাধিকারীগণকে নিযুক্তিপত্র প্রদান করা হয়। এদিনের সভায় কীভাবে 2026-এ ধলাইতে কংগ্রেসে জয়ী হয় তা নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজেন পালিত, সাধারণ সম্পাদক অ্যাডমিন আলতাফ লস্কর, টিটু লস্কর, জালাল আহমেদ মজুমদার, সালে আহমেদ লস্কর, আকমল হোসেন বড়ভূইয়া সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আজকে আমাদের নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত দেওয়ার পর আজকে আমরা নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সেটা আমরা পাঠিয়েছিলাম জেলা কংগ্রেসে। সেটা অ্যাপ্রুভেল আসার পর আজকে আমরা ব্লক কংগ্রেসের যারা পদাধিকারীরা আছেন তাদেরকে নিয়ে এখানে আমরা একটা সভা করেছি এবং ওনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনাদের হাতে তুলে দিয়েছি। আর কি দায়িত্ব, সঙ্গে আমাদের ব্লক কংগ্রেস থেকে কিছু কিছু যারা সহসভাপতিরা আছেন, জেনারেল সেক্রেটারিরা আছেন, সেক্রেটারিরা আছেন, তাদেরকে আমরা এক একটা জিপির ইনচার্জ করে আমরা দায়িত্ব দিয়েছি। যেহেতু আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় গৌরব গগৈজির নির্দেশ মর্মে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্লক কংগ্রেসের যেটা কমিটি, তারপর মণ্ডল কমিটি এবং বুথ কমিটিটা সম্পূর্ণভাবে লাস্ট 8 তারিখের ভিতরে আমরা, কারণ ওনাদের টাইম শেষ, আমাদেরকে অল্প দিয়েছেন, মতলব আমাদেরকে ছাড় দিয়েছেন অল্প। সেটার কারণ হলো যে আমাকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে, তার জন্য আমি অল্প রিকোয়েস্টও করেছি যে আমাকে অল্প টাইম দেন। তো 8 তারিখ 8 নভেম্বর আমাকে লাস্ট ডেট দিয়েছেন। তো আমি আমাদের আজকে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং ইনচার্জ যাদেরকে আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এবং যারা বাদ পড়েছেন আমরা সেটাও আলাপ আলোচনার মাধ্যমে যে 2, 4 জন 5 জন যারা বাদ পড়েছেন তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করব কমিটিতে। এবং আজকে ইনচার্জ যারা দিয়েছি তাদেরকে আমরা বলেছি 8 তারিখের ভিতরে আমাদের সম্পূর্ণভাবে মণ্ডল কংগ্রেস কমিটি এবং বুথ কংগ্রেস কমিটি মিটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ করে আমাদেরকে এনে দিতে লাগবে। তো আজকে আগামীতে দেখুন আর 4 থেকে 5 মাস আসে বিধানসভা নির্বাচনে, সমগ্র আসামে কংগ্রেসের জোয়ার বইছে। বিজেপির যেগুলা কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলোতে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে, জনগণ সম্পূর্ণভাবে অতিষ্ঠ। আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট আমরা বিগত উপনির্বাচনে আমরা দেখেছি, অল্পর জন্য দলাই থেকে কংগ্রেসের প্রার্থী হেরেছেন। তো এখন আমাদের কংগ্রেসের যারা ওয়ার্কাররা আছে সবাই একদম চাঙ্গা আছে আজকের ডেটে। আর আমরা প্রস্তুত সম্পূর্ণ যে আগামী 26-এর নির্বাচনে আমাদের আশা, দৃঢ় বিশ্বাস ধলাইয়ের জনগণ আমাদের এবার কংগ্রেসের পক্ষে রায় দিবেন। কারণ ধলাইয়ের জনগণ অনেকবার এখানে ভাওতাবাজির সম্মুখীন অনেকবার হয়েছে, অনেক ভাওতাবাজি হয়েছে। আজকে আমরা দেখেছি অরুণোদয় নিয়ে কীভাবে দুর্নীতি হচ্ছে, গ্রামেগঞ্জে অরুণোদয়ের টাকা নেওয়া হচ্ছে। বিজেপির ওয়ার্কাররা, আমি ডাইরেক্ট নাম বলে বলবো, বিজেপির ওয়ার্কার, বিজেপি দলের ওয়ার্কাররা ডাইরেক্টলি অরুণোদয়ের দিবে বলে টাকা নিচ্ছে। জিওটেক করাবে, ওইদিকে যাবো, ওইদিকে যাবো না, ওইদিকে গেলে আমাদেরকে টাকা দিতে লাগবে, ওইদিকে গিয়ে জিওটেক করাচ্ছে। 1000-2000 টাকা করে সংগ্রহ করা হচ্ছে গ্রামের গরিব মানুষ থেকে, জনগণের কাছ থেকে। তারপরে আজকে দেখুন বিজেপির গভর্নমেন্টের কীগুলো অপশাসন। আজকে দেখুন আমাদের যেগুলো কাঁচা সুপারি আমরা দেখতে পাচ্ছি, আজকে রাস্তাতে তো আপনারা গেলে দেখতে পারবেন রাস্তাতে থামানো আছে ট্রাকগুলো। আজকে 60 টাকা, যেটা শুনতে পেরেছি 60 টাকা না 7.5 টাকা পার কিলো দিতে লাগে। কি নাম্বার কি আসে উপর থেকে, কি একটা যেটা শুনতে পাই বাজারে উপর থেকে নাম্বার আসে, আসার পর ওইগুলো নাম্বার দেখে দেখে গাড়ি ছাড়া হয়। আমি বুঝতে পারছি না যে কাঁচা সুপারি আমাদের গ্রামের অর্থনীতি সেটার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। আমাদের গ্রামের জনগণ যারা আছেন, আমাদের বাড়ি সেটা আমরা ফল হিসেবে জানি। কাঁচা সুপারি নিতে হলেও বিজেপি সরকারের মাধ্যমে ওনাদের কি সিন্ডিকেট, কি উপর থেকে আসবে নাম্বার, যেটা বাজারে শোনা যায় সচরাচর সেটা শুনতে পারি যে সিন্ডিকেট নাম্বার দেয়নি, নাম্বার আসবে, নাম্বার আসলে গাড়ি যাবে। আমরা দেখেছি ধলাইতে 2 দিন 3 দিন ট্রাকগুলো খাড়া থাকে। লোকাল সুপারি যেগুলো আছে সে লোকাল সুপারি নিয়ে পাবলিকে এরকম হ্যারাসমেন্ট করা, জনগণের ভোটও নিয়েছেন, এখন 7.5 টাকা করে কেজিতেও নিচ্ছেন বিজেপি সরকার, সেটা কীরকম ব্যাপার? আর জনগণকে বারবার ভাওতাবাজি বানাচ্ছে। আমরা দেখেছি প্রত্যেকটা ইলেকশনের সময় আসলে ভাওতাবাজি, জিওটেক, এখন জিওটেক যেগুলো হচ্ছে সেটাও জানি আমরা ভাওতাবাজি, কিন্তু জনগণকে সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। জুবিন গার্গকে শিলচর বরাক নদীর ঘাটে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন জুবিন অনুরাগীরা। স্বাধীনতার 77 বছর পেরিয়ে গেল, যাতায়াতের জন্য বাসের সাঁকোই ভরসা
কাছাড়ের বরখোলা বিধানসভার বদলখা গ্রামের মানুষের। অসমে এসআইআর প্রক্রিয়া না করার সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। জনতা কলেজে ছাত্রীদের আবাসিক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।